জাকসু নির্বাচন বর্জন ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পাসে বিক্ষোভ, পরাজয় জেনেই বয়কট মন্তব্য শিবিরের। গণনা শেষে ফল ঘোষণা হতে পারে দুপুরে। নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি। তফসিলের আগে 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল। ভোট ঠেকানোর চেষ্টা করলে নিশ্চিহ্ন হবে আওয়ামী লীগ। সঞ্চয় করছি যাতে আমার কোনো প্রয়োজনে আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। টাকায় উঠতে পারতেছে না, যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না। এক শাখা থেকে আরেক শাখায় ছুটাছুটি, চাহিদা মতো মিলছে না আমানতের টাকা। বিপাকে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের লাখ লাখ গ্রাহক। আর্থসামাজিক নিরাপত্তা ভেঙে পড়ার শঙ্কা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসেন। বিশৃঙ্খলা, উত্তেজনা আর বর্জনের মধ্য দিয়ে শেষ হলো জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। নানা অভিযোগ তুলে একে একে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল সহ 5টি প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। শিবির সমর্থিত প্রার্থীরা বলেছেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বয়কটের এই ঘোষণা। এদিকে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ফোরামের 3 জন শিক্ষকও। তারা পুনর্তফসিলের মাধ্যমে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। এদিকে সিনেটে ব্যালট বাক্স নিয়ে ভোট গণনার সিদ্ধান্ত থেকে সরে এসে কেন্দ্রে চলছে গণনা। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা চালায় ফল পেতে শুক্রবার দুপুর পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টাখানেক আগে জাকসু নির্বাচন বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। জামায়াতের সরবরাহ করা ব্যালটে ভোট গ্রহণ যথাসময়ে কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া, প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন করতে না দেয়া, ফজিলাতুন্নেসা হলে জাল ভোট এবং ভিভি প্রার্থীকে হেনস্থার অভিযোগ করে ছাত্রদল। ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কোনো প্রার্থীকে সুযোগ দেওয়া হয়, কোনো প্রার্থীকে ভিভি দিয়ে হিসাবে বের করার চেষ্টা করা হয়, সেই নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল যুক্ত থাকতে পারে না, যুক্ত থাকবে না। আমরা যার জন্য এই অসঙ্গতিগুলো স্পষ্ট তুলে ধরে আমরা এই ভোটকে এখনই বর্জন করলাম। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে এর প্রতিবাদে রাতে ক্যাম্পাসে বিক্ষোভ করেন ভোট বর্জনকারীরা। এ সময় নতুন নির্বাচন কমিশন গঠন করে পুনরায় ভোট দেওয়ার দাবি জানান ছাত্রদল নেতারা। কারচুপি এবং পক্ষপাতমূলক এবং প্রহসনের এই জাকসু নির্বাচন অবিলম্বে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছি। শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বলেন, নিশ্চিত পরাজয় জেনেই ভোট বর্জন করেছে ছাত্রদল। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিতে চাই, শিক্ষার্থীরা আমাদেরকে যদি গ্রহণ করে তা তো আমরা মেনে নেব, গ্রহণ না করলে মেনে নেব, কিন্তু কেউ যদি শিক্ষার্থীদের কাছে হেরে যাওয়ার ভয়ে কোনো সিদ্ধান্ত নেয় সেটা আসলে আমাদের ব্যক্তিগত ব্যাপার। যেহেতু জাল ভোট বা কারচুপির কোনো ঘটনা ঘটেনি, আমি মনে করি এখানে নির্বাচন বয়কটের কোনো প্রশ্ন আসে না। সেক্ষেত্রে এখন ছাত্রদল যেহেতু বর্জন করছে, তারা আসলে হেরে যাওয়ার যে ভয়, হেরে যাওয়ার নিশ্চিত পরাজয় জেনেই আর মূলত তারা ভোট বর্জন করেছে আর কি। অব্যবস্থাপনার অভিযোগ এনে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয়তাবাদী ফোরামের কয়েকজন শিক্ষক। অন্যায় চলছে শিক্ষার্থীদের সঙ্গে এবং এক ধরনের নাটক চলছে। এখানে আসলে আমি যে দায়িত্বটা পালন করছি সেই দায়িত্ব পালন করে আর কি করব, সেই জায়গা থেকে আমি নিজেকে উইথড্র করে নিয়ে এসেছি। সকলের আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা ভালো নির্বাচনের লক্ষ্যে পুনঃতফসিল ঘোষণা করা উচিত। এর আগে বেলা 12টার পর ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের ভিভি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে তৈরি হয় বাকবিতণ্ডা। ঘণ্টাখানেক বন্ধ থাকে ভোট গ্রহণ। একই কারণে উত্তাল হয়ে ওঠে তাজউদ্দিন হলের ভোট কেন্দ্র। কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। উত্তেজনা দেখা যায় জাহানারা ইমাম হলেও। কিভাবে তারা কোনো ধরনের পারমিশন ছাড়া, অনুমতি ছাড়া অনিয়মতান্ত্রিক ভাবে মেয়েদের হলে প্রবেশ করলো, এটার কোনো উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। শিবিরের যারা প্রার্থী আছে, জিএস প্রার্থী আছে এবং ভিপি আছে, তারা দলবল নিয়ে মেয়েদের হলে প্রবেশ করেছে। ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করায় ফলাফল আসতে অপেক্ষা করতে হতে পারে শুক্রবার দুপুর পর্যন্ত। আমি যতটুকু জানি গণনাটি ম্যানুয়াল পদ্ধতিতে হবে, সুতরাং ইট টেকস টাইম। হ্যাঁ, এটা বলা মুশকিল আসলে। যদি সময় লাগে তাহলে কালকে দুপুরও হতে পারে, কালকে বিকেলও হতে পারে। এদিকে নির্বাচন চলাকালে ক্যাম্পাসে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি হাফিজুর রহমান সোহানকে আটক করে প্রক্টোরিয়াল বডি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক। আদনান তুর্চ, সরাসরি প্রথমে যাচ্ছি মুরসালিনের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনার যে কার্যক্রম বৃহস্পতিবার রাত আনুমানিক 9:15 থেকে শুরু হয়েছিল, সেই ভোট
গণনার কার্যক্রম কিন্তু সারা রাত পেরিয়ে এখনও চলমান রয়েছে। সবশেষ যেই তথ্যটি জাকসু নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে তারা ইতিমধ্যেই 9টি হল সংসদের যে ব্যালট গণনা সেই কাজ তারা শেষ করেছেন। আরও 4টি হলের গণনার কাজ প্রায় শেষের দিকে এবং নতুন করে একটি হলের কাজ শুরু হবে। গণনার এই কাজটি নতুন করে যেই হলের গণনার কাজ শুরু হবে সেটি ছেলেদের একটি হল, সৈয়দ রফিক জব্বার হল। এবং এখন পর্যন্ত যে হলগুলোর ভোট গণনার কার্যক্রম হয়েছে মীর মোশাররফ হোসেন হল, কাজী নজরুল ইসলাম হল, জাহানারা ইমাম হল, আফম কামাল উদ্দিন, মৌলানা ভাসানী, রোকেয়া হল, 10 নং ছাত্র হল, শহীদ সালাম বরকত হল। এই উল্লেখযোগ্য এই হলগুলোর যে গণনার কাজ শুরু হয়েছে, জাকসু নির্বাচন কমিশন শুরুতেই জানিয়েছিল যে তারা প্রথমে হল সংসদের যে ভোট হয়েছিল সেই ভোটগুলো তারা গণনা করবেন, তারপর কেন্দ্রীয় যে সংসদ, যে কেন্দ্রীয় জাকসু, তার ভোটগুলো গণনা করা হবে। এবং বৃহস্পতিবার দিনভর যেই ভোট গ্রহণ কার্যক্রমে নানামুখী অভিযোগ ছিল, সেই অভিযোগের অন্যতম ছিল ব্যালট পেপার এবং ভোট গণনার যে মেশিন, সেই বিষয়গুলো নিয়ে সেই আপত্তি এবং সমালোচনার প্রেক্ষিতে জাকসু নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয় যে তারা ওএমআর মেশিনে এই ভোটগুলো গণনা করবেন না, তারা ম্যানুয়ালি অর্থাৎ হাতে হাতে এই ভোটগুলো গণনা করবেন। এবং এর পরিপ্রেক্ষিতে যে বিষয়টি দেখা গেছে, এটি একটি লম্বা সময়ের যখন প্রশ্ন এসেছে তখন জাকসু নির্বাচন কমিশন কিন্তু এটিও জানিয়েছে এই যে বৃহস্পতিবার ভোটটি গ্রহণ করা হয়েছে জাকসু নির্বাচনে, সেই ভোটের ফলাফল আসতে শুক্রবার দুপুর পর্যন্ত সময় পেরিয়ে যেতে পারে, এমন একটি আনুমানিক কথা কিন্তু জাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল। সার্বিকভাবে নিরবচ্ছিন্নভাবেই কিন্তু এই যে জাকসু নির্বাচনের যে ভোট গণনার কার্যক্রম, এটি এখনো পর্যন্ত চলমান আছে এবং তারা বলছেন যে সব ভোট গণনা শেষ হওয়ার পর একসাথে সবগুলো ফলাফল ঘোষণা করা হবে। ক্যাম্পাসের পরিস্থিতি জানার জন্য এই জাকসু নির্বাচন কমিশন ভোট ভবনের বাইরে আমাদের সহকর্মী আদনান তুর্য রয়েছে, আমরা ক্যাম্পাসের পরিস্থিতি একটু জেনে নিতে চাই। দর্শক আপনারা কিন্তু শুনছিলেন এতক্ষণ ধরে নির্বাচন কমিশনের মধ্যে থেকে খবরাখবর। আমি আছি নির্বাচন কমিশনের ঠিক বাইরে। সারা রাত নির্ঘুম রাত পেরিয়ে গেলেও কিন্তু এখনও আমাদের কাছে ভোট গণনার যে ফলাফল সেটি কিন্তু এখনও হাতে এসে পৌঁছায়নি। শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস উদ্দীপনা সারা রাত ভরে যাচ্ছিল, তা কিন্তু খানিকটা নিমিয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের সামনে গণমাধ্যম কর্মীরা যেমন রয়েছেন, তেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তদারকি তাও কিন্তু রয়েছে, তাদের অবস্থানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আপনার সাথে সাথে যারা ছিলেন, শিক্ষার্থীরা যারা ছিলেন, তারা কিন্তু রাত 4টার দিকেই কিন্তু এই স্থান থেকে সরে যারা বাইরে ছিলেন, ক্যাম্পাসের আশেপাশে যে মনিটরগুলো রয়েছে যেখান থেকে আসলে সিসিটিভি ফুটেজের মাধ্যমে ভোট গ্রহণের ব্যাপারটি দেখা যাচ্ছে, সেটি কিন্তু হচ্ছে আপনার তারা ওখানে বসেই করছিল এবং ওখানে বসে একটা তদারকি করে করছিল। এর মাঝে যখনই আর কি কোনো যান্ত্রিক দুর্ঘটনায় বা তাদের অভিযোগ অনুযায়ী কোনো ষড়যন্ত্র কারচুপির কারণে মনিটরটি অফ হয়ে যাচ্ছিল, তারা কিন্তু তখনই সাথে সাথে চিৎকার চেঁচামেচি করে বা প্রক্টর অফিসকে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু সাথে সাথে স্ক্রিনটা ফিরিয়ে এনেছিলেন। এছাড়াও সারা রাত জুড়ে ক্যাম্পাসের অবস্থা যদি বলতে চাই, নিরাপত্তা বাহিনীদের সজাগ অবস্থান ছিল, কিন্তু শিক্ষার্থীদের সাথে কিন্তু এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি আমরা রাত্রবেলা দেখতে পেয়েছি। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, এই স্থানে কিন্তু এত মানুষ, এই যে বাইরের মানুষ, এত আইন শৃঙ্খলা বাহিনী, এগুলো কিন্তু সাধারণত থাকে না। সেই কারণেই আসলে কিন্তু যেহেতু ভিন্ন মানুষ, বহিরাগত বলি বা কাজের স্বার্থেই বলি, সেই মানুষগুলো ক্যাম্পাসে ছিল, তাদের সাথে কিন্তু শিক্ষার্থীদের এক ধরনের রাত্রেবেলা একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল। পরবর্তীতে প্রক্টর এবং আইন শৃঙ্খলার বাহিনীও এসে কিন্তু সেই পরিস্থিতি শান্ত করেছে। তেমন কোনো অপ্রীতিকর অবস্থা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। তারপরও এখনও আমাদের কাছে খোঁজ এসছে যে ক্যাম্পাসের বাইরে যেসব এরিয়াগুলো রয়েছে, 20 মাইল, গেরুয়া, প্রান্তিক গেট, এইসব গেটে কিন্তু এখনও
বহিরাগত যেই সব মানুষ রয়েছে তারা কিন্তু ভিড় করে রয়েছেন এবং তারাও কিন্তু ক্রমাগত জানতে চাচ্ছেন যে আসলে জাকসু নির্বাচনের ফলাফলটা কি হবে, কারা জিতবেন আগামীকাল। আজকে যখন আমরা হয়তো জানতে পারবো ভোট গ্রহণ গণনার পর কারা হবেন জাকসু নির্বাচনের ভিপি-জিএস পদপ্রার্থী, আগামী জাকসুর স্বপ্নটা আসলে কাদের হাতে থাকবে। ভোট বর্জন যখন আসলে বিকেলবেলা থেকেই হয়েছিল এবং আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, অনেক ভোটার প্রার্থীদের সাথে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছি আসলে যে এই যে ভোট বর্জনের মধ্যে থেকে আসলে তারা কতটুকু সন্তুষ্ট এই জাকসু নির্বাচন নিয়ে। অনেকেই বলেছেন যারা আসলে ভোটে হেরে যাবেন নিশ্চিত ছিল তারাই আসলে ভোট কারচুপির অভিযোগ নিয়ে ভোট বর্জন করেছে। আবার অনেকে দাবি করেছেন যে ব্যাড জাকসু ইজ বেটার দ্যান নো জাকসু, কারণ 33 বছর ধরে তাদের যে অপেক্ষা, সে অপেক্ষার অবসান কিন্তু হবে আজকের মাধ্যমে। শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক চেতনা বা গণতান্ত্রিক লড়াই, সে গণতান্ত্রিক লড়াইয়ের মধ্যেই কিন্তু তারা এই জাকসুর মাধ্যমে ফিরে আসবে। এই ছিল সারা রাত শেষে জাকসু নির্বাচন নিয়ে আমাদের কাছে সর্বশেষ তথ্য। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এদিকে রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন 5 জন। প্রয়োজনীয় কাগজ না থাকায় 2 জনের প্রার্থিতা বাতিলই থাকছে। আর ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা বৃহস্পতিবারের বদলে শনিবার প্রকাশ করা হবে বলে জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তোড়জোড় বাড়ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে বাতিল হওয়া 7 প্রার্থীর মধ্যে আপিলে 5 জন বৈধতা পেয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় রাকসুতে জিএস পদে আশিকুর রহমান ও সিনেট ছাত্র প্রতিনিধি পদে মারুফ হাসান জেমসের প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল করা হয়। এদিন বেশ কয়েকজন প্রার্থীর নামের বানান সহ ছোটখাটো ত্রুটি সংশোধন করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার জানান, রাকসুতে ভিপি পদে 20 জন, জিএস পদে 14 জন ও এজিএস পদে 16 জন প্রার্থী হয়েছেন। শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার এবং রোববার প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। ওই দিন থেকেই শুরু হবে প্রচার প্রচারণা। আপিলে আমরা 5 জন প্রার্থী তাদের যথাযথ কাগজপত্র যেগুলো শর্ট ছিল সেগুলো প্রদর্শন করেছে এবং সেগুলোকে আমরা চূড়ান্ত তালিকায় নিয়ে যেতে পারবো। তো এটা আর 2 জন তাদের কাগজপত্র যথাযথ প্রমাণ করতে পারেনি, সেই 2 জনকে আমরা বাতিল করেছি। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা শনিবার রাত 12টার মধ্যে যে কোনো সময় চাকসুর ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন। কারেকশন যেগুলো আসছে ডিপার্টমেন্ট থেকে এগুলো আমরা পেয়েছি, এখনও 2-1টা ডিপার্টমেন্ট থেকে বাদ আছে। আমার ধারণা আজকে ইনশাল্লাহ পেয়ে যাব। পেয়ে গেলে আমরা রাত্রে 12টার মধ্যে আমরা যে কোনোভাবে হোক চেষ্টা করব আপলোড দিতে। তবে চাকসু নির্বাচনের খসড়া আচরণ বিধি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা সভায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে বয়কট করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। 14 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং জমা নেওয়া হবে 15 থেকে 17 সেপ্টেম্বর, আর যাচাই বাছাই হবে 18 সেপ্টেম্বর। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জাতীয় নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র করতে পারে আওয়ামী লীগ, তবে তা জনগণ আগের মতোই প্রতিহত করবে বলে মন্তব্য বিএনপি মহাসচিব বলেন, দলটি নিজেরাই নিজেদের ক্ষতি করছে। অতীতের ভুলের জন্য ক্ষমা চেয়ে দলের ভালো লোকদের সামনে এনে রাজনীতি করার চেষ্টা করলে আওয়ামী লীগের জন্যই মঙ্গল হতো। আহমেদ সালেহিনের বিশেষ রিপোর্ট। অনিশ্চয়তা কেটে গেলেও নানা মহলে মতপার্থক্যে বাড়ছে ভোট নিয়ে সংশয়। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর বিপরীতমুখী অবস্থানে একদিকে সংকটের মুখে জাতীয় ঐক্য, অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুপ্ত তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা দেখছেন রাজনীতিবিদরা। এই বিষয়গুলো নিয়েই সময় সংবাদের সঙ্গে একান্ত কথা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার মতে, সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে। ইলেকশন যখন হবে, এটা হয়তো সকলের সমর্থন করা উচিত এবং এগিয়ে যাওয়া উচিত। আনলেস আপনারা ইউল বি ইন এ সিরিয়াস ক্রাইসিস। এই যে জাতি একটা চরম বিপদের সম্মুখীন হবে, যে বিপদটা কাটিয়ে ওঠা এই জাতির পক্ষে সম্ভব হবে কিনা আমার সন্দেহ আছে। ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপি মহাসচিব। বলেন, দলটি আবারও ভুল করলে জনগণ তাদেরকে প্রতিহত করবে। ফ্রম দ্য বিগিনিং আওয়ামী লীগ আপনার সন্ত্রাসী কার্যকলাপ করে এসছে, এবার জন্মের পর থেকে। তার পক্ষে এই ধরনের সমস্যা তৈরি করা এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু এটাকে প্রতিরোধ করবে জনগণ। তখন দেখবেন
যে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। ভারতে বসে যে সমস্ত কথাবার্তা বলছে বা যে সমস্ত কার্যকলাপ করছে এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। সে যদি ক্ষমা চেয়ে বরঞ্চ বলতো যে আমরা ভুল করেছি, কিছু ভালো লোকজনদের দিয়ে সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতো, তাহলে অনেক বেটার করতো। নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী সংসদ ভোটে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধিকে পদত্যাগ করতে হবে। 2 জন বৈষম্য নেতা আছেন, তাদের ব্যাপারে আমরা আগেই বলেছি যে দে শুড নট বি ইন দ্য ক্যাবিনেট। এটা 19 সালের দায়িত্ব হবে যে একেবারে নিউট্রালিটি মেনটেন করার জন্য এদেরকে বলা যে তোমরা চলে যাও, বেটার। তা না হলে তো প্রশ্ন উঠবেই। নির্বাচনকালীন সরকারের বিষয়ে বিএনপি মহাসচিব আস্থা রাখতে চান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংস্কার বাস্তবায়নে জুলাই সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত বিএনপি, তবে সাংবিধানিক বিষয়গুলো সংসদে সুরাহার পক্ষে দলটি। অন্যদিকে সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আর সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় গণপরিষদ নির্বাচনের দাবিতে অনড় এনসিপি। রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত জুলাই সনদ। 2 দফায় দলগুলোকে খসড়া পাঠিয়ে মতামত নিলেও আবারও পাঠানো হবে চূড়ান্ত রূপে। কিন্তু এর বাস্তবায়ন হবে কোন পদ্ধতিতে, এ নিয়ে দলগুলোর সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। উঠে আসে অধ্যাদেশ জারি, নির্বাহী আদেশ, গণভোট এবং নির্বাচিত সংসদের মাধ্যমে সংস্কার সহ বেশ কিছু মতামত। সাংবিধানিক সংস্কারের ক্ষেত্রে নিজেদের মতামত তুলে ধরে জামায়াত ইসলামী। সংবিধানের অনেক ধারা অকার্যকর দাবি করে দলটি বলছে, জুলাই সনদ বাস্তবায়নের সবচেয়ে ভালো উপায় বিশেষ সাংবিধানিক আদেশ জারি। আমরা বলেছি এটাই উত্তম হবে গণভোট করার যে টাইম এবং অ্যারেঞ্জমেন্টের ইস্যু আছে অ্যাভয়েড করার জন্য। যদি এটা না হয় তাহলে জনগণের মতামতের ভিত্তিতে হবে এবং সেজন্য আমরা গণভোটকে সাপোর্ট করি। তবে বিএনপি মনে করে এই পদ্ধতি অনুসরণ করে সাংবিধানিক পরিবর্তনের সুযোগ নেই। সংবিধান সংস্কারের দায়িত্ব ছেড়ে দিতে হবে নির্বাচিত সংসদের হাতে। আশু বাস্তবায়নযোগ্য যে কোনো সুপারিশ যেগুলো জুলাই সনদ অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো বাস্তবায়নাধীন আছে এবং সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ হয়ে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ম্যানিফেস্টোতে অন্তর্ভুক্ত করে জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে যে যারাই ম্যান্ডেট পাবে পার্লামেন্টে যাবে তারা এগুলো বাস্তবায়নের জন্য অঙ্গীকারাবদ্ধ থাকবে। সংবিধান সংস্কারে গণপরিষদ নির্বাচনের দাবিতে অনড় এনসিপি। তারা বলছে, রাজনৈতিক দলগুলো একমত হলে ডিসেম্বরে গণপরিষদ নির্বাচন সম্ভব। জুলাই সনদের সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে বাস্তবায়নের জন্য গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়নের দাবি শুধু জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় দাবি নয়, এটা জাতিকে মুক্তির দাবি। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় এখনো একমত হতে পারেনি দলগুলো। সমস্ত রাজনৈতিক দল এ বিষয়ে 2টো বিষয়ে একমত হয়েছে। একটি হচ্ছে সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব সেগুলো অন্তর্বর্তী সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। 2 ধাপের সংলাপে 84টি সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এর মধ্যে রয়েছে নোট অব ডিসেন্ট সহ 19টি মৌলিক বিষয়। সনদ স্বাক্ষরের জন্য প্রতিটি রাজনৈতিক দলের কাছে 2 জনের নাম চেয়েছে কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। আমানতের টাকা তুলতে ব্যাংকের এক শাখা থেকে আরেক শাখায় ছোটাছুটি, চাহিদা মতো তো মিলছেই না। কখনো কখনো গ্রাহকের জমানো অর্থের কানা করেও দিতে পারছে না একীভূত হওয়া আলোচনায় থাকা শরিয়া ভিত্তিক 5 ব্যাংক। এতে দৈনন্দিন প্রয়োজনও মিটাতে হিমশিম খাচ্ছেন অনেক আমানতকারী। বিশ্লেষক বলছেন, অনির্দিষ্টকাল ধরে চলা ব্যাংক খাতের এই সংকট ভেঙে দেবে সংশ্লিষ্টদের আর্থসামাজিক নিরাপত্তা, বাড়বে বৈষম্য। সেলিয়া সুলতানার রিপোর্ট। বিপদে আমার সঞ্চয় করছি যাতে আমার কোনো প্রয়োজনে আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। নিজের জমানো সঞ্চয় নিতান্তই কম,
তবু লক্ষ্মীপুরে খোলা ব্যাংক হিসেবের এই সামান্য টাকা তুলতে ঢাকায় এসেছেন গৃহিণী রিমা বেগম। সেখানেও বিপত্তি, খিলগাঁও শাখায় মিলল না অর্থ, আসতে হলো মতিঝিলে। মানে ওনাদের কাছে আমরা অসহায় আর কি। আমির হোসেনের ভাগ্য সে তুলনায় কিছুটা ভালো। খুব টেনশনে ছিলাম যে এই টাকাটা পাবো কিনা, তা আল্লাহর রহমতে পেয়েছি। শরিয়া ভিত্তিক দুর্বল 5 ব্যাংকের ভাগ্যের সাথে জড়িয়ে আছে লাখ লাখ আমানতকারী। কেউ জমিয়েছেন হজের টাকা, কোনো বাবা হয়তো জমিয়েছিলেন ছেলে মেয়ের বিদেশে পড়াশোনার জন্য। একসময় ব্যাংকের ভাগ্য হয়তো ফিরবে, তবে হজ পালনের ভাগ্য বা পড়াশোনার এই সুযোগ অথবা এই সপ্তাহের ওষুধের খরচ বা হাটে রিং পরানোর সময়টা কতটা পেছানো সম্ভব। তবু খিলগাঁওয়ের তালতলার একটি ব্রাঞ্চে 1000 টাকা তুলতে আলী সাহেব প্রতি সপ্তাহে আসেন। কিন্তু টাকায় উঠতে পারতেছে না, যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডাররা তো এগুলি ভাবতেছে না। আর্থসামাজিক বিশ্লেষকদের মতে ব্যাংকগুলোর এই দুরবস্থার ফলে আমানতকারীদের আর্থিক ক্ষতি শুধু তাদের ব্যক্তিগত বিষয় নয়, বরং দীর্ঘমেয়াদে সংকট তৈরি করবে সামাজিক নিরাপত্তা ও সৃষ্টি করবে বৈষম্য। সোসাইটি অ্যাজ এ হোল যে ডিমান্ড সেটা কিন্তু ধস নেমেছে, সেইগুলোর সাথে পোভার্টির সম্পর্ক রয়েছে, সেইগুলোর সাথে ম্যাটেরিয়াল ডিপ্রাইভেশনস যত ধরনের বলেন, অনেক ধরনের খরচ কিন্তু এর সাথে সম্পৃক্ত। আর্থিক খাতের সাথে সংশ্লিষ্ট আইন বিশ্লেষকরা বলছেন বৃহৎ অর্থনীতিতে আমানতকারীদের স্বার্থ ছোট করে দেখার সুযোগ নেই। কেউ নিজের নামে করে না, কারো শ্বশুর ধনী হয়ে যায়, কারো বাবা মা ধনী হয়ে যায়, অথবা তার স্ত্রী ধনী হয়ে যায়। টাকা যেখানে যেখানে গিয়েছে সেই টাকা খুঁজে বের করে তারপর তাকে আইনের আওতায় আনতে হবে, এখানে সে অ্যাবেটার। এছাড়া আর্থিক খাতের স্বার্থেই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিষয়টি সুরাহা করা প্রয়োজন বলে মনে করেন আর্থসামাজিক বিশ্লেষকরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনার পর এবার লালদিয়ার চরে জেটি নির্মাণ এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন যন্ত্রপাতি স্থাপনের দায়িত্ব পেয়েছে নৌবাহিনী। 300 কোটি টাকা ব্যয়ে আগামী 1.5 বছরের মধ্যে পুরো কাজ সম্পন্ন করতে নৌবাহিনীর সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবাক করার মতো তথ্য হলো চট্টগ্রাম বন্দরের অধিকাংশ ইয়ার্ডে এখনো প্রতি বর্গফুট জায়গায় 3 মেট্রিক টনের বেশি পণ্য ওঠানামার সক্ষমতা নেই। সেই হিসাবে প্রতিটি ক্রেনের ওজন বহন সক্ষমতা মাত্র 1500 মেট্রিক টন। অথচ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাশাপাশি শিল্প কারখানার জন্য আমদানি করা যন্ত্রপাতির ওজন বন্দরের ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি। বছরে 32 লাখ কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করলেও ছিল না উচ্চ বহন সক্ষমতা সম্পন্ন কোনো বিশেষায়িত ক্রেন। কার্গো হ্যান্ডেল করার জন্য এক্সক্লুসিভ একটা যেটি অবশ্যই দরকার, যেটা না থাকার কারণে আমরা এই ধরনের ট্রাভেলগুলোর মধ্যে পড়ি। আমাদেরকে বার্জ হায়ার করতে হচ্ছে অথবা জাহাজটাকে শিফট করে ড্রাইডক যেটিতে নিয়ে যেতে হচ্ছে। এতে সময় যেমন ব্যয় হয়, একইভাবে প্রচুর অপারেশনাল কস্ট বেড়ে যায়। প্রতি বর্গফুটে 3 মেট্রিক টন সক্ষমতার একমাত্র ক্রেনটির অবস্থান এনসিটির 5 নম্বর বাড়তে হয়। সেটি দিয়ে কন্টেনার ছাড়া অন্য কোনো পণ্য নামানো যায় না। আবার এ ধরনের পণ্য খালাস হয় জিসিবি বাড়তে। এসব যন্ত্রপাতি জাহাজ থেকে নামাতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিপিং এজেন্ট এবং আমদানিকারক প্রতিষ্ঠানকে। এই যে বারবার আনাগোনা করতে হয়, এখানে জাহাজকে প্রচুর খরচ বহন করতে হয়, যেটা জাহাজ মালিক এবং এজেন্টদের উপরে বিশাল একটা ব্যয়ভার তাদেরকে বহন করতে হয়। এই অবস্থায় হেভি লিফট কার্গো জেটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর। মূলত নগরীর পতেঙ্গা এলাকায় লালদিয়াচর 2 পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেনের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনী। এটা দীর্ঘদিনে ব্যবসায়ীদের বিভিন্ন রকম দাবি রিকোয়ারমেন্টস, সেই প্রেক্ষিতে আমরা এটা করতে যাচ্ছি এবং এটা বাংলাদেশ নৌবাহিনীকে আমরা একটা ডেলিগেটেড প্রজেক্ট হিসেবে তাদের মাধ্যমে এই প্রকল্পটা আমরা বাস্তবায়ন করব। লালদিয়ার চরে 300 কোটি টাকার এই প্রকল্পের আওতায় 22 একর জায়গার উপর 240 মিটার দৈর্ঘ্যের একটি জেটি নির্মাণ করা হবে, যেখানে ভিড়তে পারবে অন্তত 10 মিটার গভীরতার জাহাজ। আর স্থাপন করা ক্রেনের বহন সক্ষমতা হবে প্রতি বর্গফুটে 5 মেট্রিক টন। সেই অনুযায়ী 2500 মেট্রিক টন ওজনের ভারী যন্ত্রপাতি অনায়াসে খালাস করা যাবে। আর্থিক স্বচ্ছতার পাশাপাশি টেকসই জেটি নির্মাণ এবং ভারী যন্ত্রপাতি স্থাপনের দক্ষতার জন্য কাজের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীকে। আশা করা হচ্ছে আগামী 2026 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে জেটি নির্মাণ এবং যন্ত্রপাতি স্থাপন। 2027 সালের শুরুতে অপারেশনে যেতে চায় লালদিয়াচর থেকে
চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামের লালদিয়া চর থেকে কমল দে, সময় সংবাদ। দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়ার আক্রান্ত হওয়ার রোগীর সংখ্যাও। এমন পরিস্থিতিতে ব্যক্তি সচেতনতার পাশাপাশি সরকারি উদ্যোগ আরও বাড়ানোর ওপর জোর দেন বিশেষজ্ঞরা। রাজধানীর নাখালপাড়ার বাসিন্দা রেশমা 3 দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভোগা স্বামীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক জানান ডেঙ্গুতে আক্রান্ত তিনি। এভাবে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নানা বয়সী মানুষ। কালকে 11টা বাজে নিয়ে আসছি, আসার পর ভর্তি করছে যে জ্বর, খিঁচুনি দিয়ে যে জ্বর হয়েছে, জ্বর হওয়ার পর অনেক জ্বর আর হাত পা ব্যথা করে, গিরে গিরে ব্যথা, খাইতে পারি না, খালি বমি আসে। আমার হাত পা গরম বাইরায়, মাথা দেয়া গরম বাইরায়। সেপ্টেম্বরের শুরুতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এডিস মশার লার্ভা প্রজননে তৈরি হয়েছে অনুকূল পরিবেশ। এতে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। এবার আমরা অনেক পেশেন্ট চিকুনগুনিয়ার পেয়েছি। আমরা চিকুনগুনিয়াতে মেইন প্রবলেমটা হচ্ছে রোগীদের অনেক সাফারিংসটা অনেক বেশি আর কি। বৃষ্টি হয়ে গেলে আবার ডেঙ্গুর পেশেন্ট আরও বেড়ে যাবে। এডিস মশার প্রজননে প্রাকৃতিক পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নকে দায়ী করছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যক্তি সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি উদ্যোগের সমন্বয় প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। প্রতি বছরই সেপ্টেম্বর মাসে অনেক বেশি বৃদ্ধি পায়। আমরা গতবারে যদি স্ট্যাটিস্টিক পর্যালোচনা করি তা আমরা দেখেছি যে এই হসপিটালে যারা ভর্তি রোগী ছিল আগস্টের চেয়ে কিন্তু সেপ্টেম্বর মাসে ভর্তি রোগীর সংখ্যাটা অনেক বেশি ছিল, প্রায় 4 গুণ। আমাদের বিল্ডিংয়ের কার্নিশ, কনস্ট্রাকশন সাইট, অনেক সময় আমাদের যে বাড়ির উপরে ট্যাঙ্কি থাকে, পানির ট্যাঙ্কি, ওই সময় কিন্তু ঢাকনা দেওয়া থাকে না। আমরা যদি ট্রেনের ট্যাঙ্কির ঢাকনাটা দিয়ে রাখি তাহলে কিন্তু মশা ঢুকতে পারবে না, প্রজনন করতে পারবে না। চলতি মৌসুমে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 145 জন। বর্ষাকাল শেষ হলেও যেমন কমছে না বর্ষার প্রভাব, ঠিক তেমনি কমছে না ডেঙ্গুর প্রাদুর্ভাবও। ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চিকুনগুনিয়ার রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন এ সংকট মোকাবেলায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি উদ্যোগ নিতে হবে সরকারিভাবেও। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর টেকসই উন্নয়নের লক্ষ্যে নিয়ে হাতিরঝিলে চলছে মহানগর হাফ ম্যারাথন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রিফাতুল ইসলাম মিরন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর টেকসই উন্নয়নের লক্ষ্যে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হচ্ছে হাফ ম্যারাথন, মহানগর হাফ ম্যারাথন, যেখানে অংশ নিয়েছেন শতাধিকের বেশি দৌড়বিদ। মূলত এই যেই ম্যারাথনটা এটা মূলত একটু ব্যতিক্রম, কারণ এখানে 3টি ক্যাটাগরিতে মূলত দৌড়বিদরা অংশ নিচ্ছেন, যেখানে 21.5 কিলোমিটার দৌড়াচ্ছেন দৌড়বিদরা, এবং দ্বিতীয় ক্যাটাগরি যেটা আছে সেটা 7.5 কিলোমিটার। এবং ব্যতিক্রমী এই কারণে বলতে হবে কারণ এই ম্যারাথনে যেখানে অংশ নিচ্ছে বাচ্চারা এবং শিশু কিশোররা, যারা মূলত 500 মিটার দৌড় দিবেন, এই ম্যারাথনে অংশ নিচ্ছেন। মূলত এই ছুটির দিনে যারা পরিবার নিয়ে একটু হাঁটাহাঁটি করতে ভালোবাসেন এবং যাদের অভ্যাস রয়েছে তারাই মূলত এই ম্যারাথনে অংশ নিয়েছেন তার পরিবার সঙ্গে। এবং ছুটির দিনে কিন্তু আপনারা দেখছেন এই মুহূর্তে হাতিরঝিলের রাস্তা কিন্তু বৃষ্টির কিন্তু একটা প্রভাব পড়েছে, তারপরও কিন্তু থেমে নেই দৌড়বিদরা। তারা কিন্তু দৌড় শেষ করার জন্য কিন্তু পুরো এখনো আছে। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে বাচ্চাদের কিন্তু ম্যারাথন চলছে এবং বাচ্চারা কিন্তু 250 মিটার, যেটা 250 মিটার করে দুইভাবে 500 মিটার দৌড় দিবেন। এবং তারা কিন্তু ইতিমধ্যে সেই দৌড়টা শুরু হয়ে গেছে এবং এই ম্যারাথনে কিন্তু প্রায় অর্ধ শতক যারা দৌড়বিদ আছে, শিশু দৌড়বিদ, জুনিয়র দৌড়বিদ বলা যায় তাকে, তারা কিন্তু অংশ নিয়েছে এবং তাদের উৎসাহ দিচ্ছেন তাদের অভিভাবক যারা তাদের নিয়ে এসেছেন, বাবা মা, এবং তারা কিন্তু খুব উৎসাহ নিয়েই কিন্তু এই ম্যারাথনটা দৌড়াচ্ছেন। তারা কিন্তু বৃষ্টি বা কোনো কিছু বাধাই তাদের মোকাবেলা করতে পারছে না এবং তারা খুব স্বাচ্ছন্দ্যে এই ম্যারাথনে অংশ নিচ্ছেন। এবং অনেকের সঙ্গে কথা বলে দেখলাম অনেকে প্রথমবারের মতো এই ম্যারাথনে অংশ নিচ্ছেন, কারণ তারা
কখনোই অনেকে আছেন যারা ম্যারাথনে অংশ নেননি, কিন্তু সেই জন্য তাদের এই উচ্ছ্বাসটাই কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে এবং তাদের সেই রেস দিয়েই কিন্তু ম্যারাথনের ইতি ঘটবে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু 21 কিলোমিটারের যে ম্যারাথন হাফ ম্যারাথন, সেই ম্যারাথন কিন্তু এখনো চলমান রয়েছে। সেখানে দৌড়বিদরা কিন্তু প্রায় শেষের দিকে আছেন, কারণ ইতিমধ্যে 7 কিলোর যেই 7.5 কিলোর যেই ম্যারাথন দৌড় ছিল সেটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এখন আর বাচ্চাদের 500 মিটার যে দৌড় সেটাও কিন্তু এখন শেষের পথে। মূলত 21-21.5 কিলোমিটারের যে ম্যারাথন আছে সেখানে এখন পর্যন্ত আমরা পার্টিসিপেটদের দেখছি তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই সেই রেসগুলো শেষ করছেন এবং তারা একটি মজার ব্যাপার হলো তারা সবাই খুবই স্বাস্থ্য সচেতন এবং তারা মূলত স্বাস্থ্যকে কোনো কম্প্রোমাইজ করতে চায় না। সে কারণে কিন্তু সকালে যে ভোরের আড়মোড়া যখন ভাঙেনি তখনই কিন্তু এই ম্যারাথনে অংশ নিয়েছেন তারা এবং এই ম্যারাথনের মাধ্যমে তাদের একটাই বার্তা যে রাজধানীর যে টেকসই উন্নয়ন, সেই টেকসই উন্নয়নটা তারা নিশ্চিত করতে চান। সেই জন্যই কিন্তু এই মহানগর হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এই ছিল হাতিরঝিল থেকে আমার কাছে সবশেষ। এতক্ষণ আমরা সরাসরি যুক্ত ছিলাম হাতিরঝিলে। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তিতাসের পাইপলাইনে অসংখ্য লিকেজ। এসব স্থান থেকে টানা গ্যাস নির্গত হচ্ছে। গত 5 বছরে গ্যাস লাইন থেকে লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের 296টি ঘটনায় 1.5 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এ কারণে আতঙ্কে আছেন এলাকাবাসী। তবে মেরামত সহ পুরনো পাইপগুলো অপসারণ করে নতুন পাইপ স্থাপনের আশ্বাস কর্তৃপক্ষের। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সড়কের নিচে থাকা সঞ্চালন লাইন লিকেজ থেকে বের হচ্ছে গ্যাস। খানাখন্দে জমে থাকা পানিতে বুদবুদ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। পাশাপাশি বাতাসে ছড়াচ্ছে গ্যাসের তীব্র গন্ধ। নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পাড়া মহল্লায় গত 1 দশক ধরে তিতাসের গ্যাস পাইপের লিকেজ থেকে এভাবে অনবরত গ্যাস বের হচ্ছে। বিশেষ করে জালকুনি থেকে পাগলা পর্যন্ত 4 কিলোমিটার দীর্ঘ সড়কে লিকেজের সংখ্যা সবচেয়ে বেশি। এলাকাবাসী বলছেন এসব লিকেজ থেকে একাধিক বিস্ফোরণ ঘটলেও মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে আতঙ্কিত স্থানীয়রা। পুরা রাস্তায় ভরপুর ভাবে গ্যাস ওঠে, এবার তো আমাদের রিক্স। ম্যাচ মেরা দিলে আপনার আগুন জ্বলে, বৃষ্টি এলে বুটবুট করতে থাকে। বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাইতে আমাদের ভয় করে। বাচ্চারা দেখলো অনেক সময় লাভ দিয়ে ওঠে, বাবা এখানে কি। বিগত 10 বছর ধরে এই লিকেজের এই অবস্থাটা। খোঁজও নেয়নি যাদের লাইন এটা তারা বলছে, তারা কয় এটা আমরা কিছু করার নাই। গ্যাসের বোমা মতন রাস্তাটা যে কোনো টাইমে বিস্ফোরণ হইতে পারে। দুর্ঘটনা ঘটে, সেখানে আসলে শুধু পরিবারের অনেকেরই অনেক ক্ষয়ক্ষতি হবে, এমন অনেক মানুষেরই জানমালের ক্ষতি হয়। দুর্ঘটনার জন্য যারা কর্তৃপক্ষ আমি মনে করি তারাই দেয়। গত 5 বছরে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের 296টি ঘটনায় জেলায় 1.5 শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনা রোধে ব্যবস্থা নিতে তিতাসের প্রতি আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস। নির্দিষ্ট একটা নিয়ম যদি থাকে তাহলে আমাদের এই দুর্ঘটনাগুলো কিন্তু আমরা এড়াতে পারি। নিয়ম অনুযায়ী যদি লাইনগুলো তারা আবেদন করে যদি নেয়, এই চূড়াই পথ এগুলো সবগুলো যদি আমরা রোধ করতে পারি তাহলে কিন্তু এগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। তবে কর্তৃপক্ষ বলছে শীঘ্রই মেরামত সহ পুরনো পাইপগুলো অপসারণ করে নতুন পাইপ স্থাপন শুরু হবে। নিউজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা লিকগুলো আমরা মেরামত করি। নারায়ণগঞ্জ ঢাকা যে বিতরণ লাইন পরিকল্পনা আছে আমাদের, এগুলো পরিবর্তন করার জন্য এগুলো আমাদের অনুমোদন হয়েছে। আমরা অর্থায়ন পাইলে এটা অনুমোদন হয়ে গেলে আমরা যত সময় লাইনগুলো আমরা পরিবর্তন করে ফেলবো। তিতাসের তথ্য মতে বর্তমানে নারায়ণগঞ্জে 72,000 আবাসিক ও 882টি বাণিজ্যিক সংযোগ রয়েছে। পাশাপাশি রয়েছে 2 লাখের বেশি অবৈধ সংযোগ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দখল হয়ে গেছে সরকারি খাল। রাস্তার 2 পাশে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। কিশোরগঞ্জের সালামের মোড় থেকে সগড়া পাকা রাস্তায় জমে আছে হাঁটু পানি। জলাবদ্ধতায় নাকাল বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের উদাসীনতায় এমন দশা। তবে বৃষ্টি কমলেই সড়কের নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছে এলজিইডি। আর খাল ও কালভার্ট উদ্ধারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চারদিকে থই থই পানি, ভাসছে কচুরিপানা। দেখে বিল বা মুক্ত জলাশয় মনে হলেও এটি একটি জনগুরুত্বপূর্ণ পাকা সড়ক।
কিশোরগঞ্জ সদরের সালামের মোড় বাজার থেকে সগড়া বিশ্ব রোড পর্যন্ত পাকা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল দশা। রাস্তায় জমে আছে হাঁটু সমান পানি। পানি নিষ্কাশনের পথ না থাকায় জলাবদ্ধ আশপাশের বাড়িঘর। যানবাহন চলাচল তো দূরের কথা, পায়ে চলাচলও কষ্টকর। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার পাশের খালটি প্রভাবশালীরা দখলে নিয়েছে। বন্ধ করে ফেলা হয়েছে কালভার্ট। প্রশাসনের কাছে বারবার যোগাযোগ করলেও মিলছে না প্রতিকার। রাস্তা এটাও বোঝা যায় না, বোঝা যায় যে সাগর। রাস্তার কারণে আমাদের বেচা কিনা বা লোকজন আসা যাওয়ায় কমে গেছে। ছেলেমেয়েরা যারা জিয়াউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে যাইতে পারতেছে না। সরকার যে আমাদের দায়িত্বপ্রাপ্ত যারা আছে, আমাদের কিশোরগঞ্জের যে প্রশাসন, ওনারা যদি একটু আন্তরিকতা দেখাইতো তাহলে এই কাজটা হয়ে যেত। এলজিডি বলছে, প্রভাবশালীদের বাধার মুখে সালামের মোড় এলাকায় কালভার্ট নির্মাণ করা যাচ্ছে না। আর জলাবদ্ধতা নিরসনে অচিরেই দখল হওয়া খাল পুনরুদ্ধার ও রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণ করা হবে বলে জানালেন জেলা নির্বাহী কর্মকর্তা। ঠিকাদার এখানে অ্যাক্টিভ আছে এবং কাজের সময় আছে। একটু বৃষ্টি কমলে, শুকনো শুরু হলে আমরা কাজটি ইনশাল্লাহ অতি দ্রুত করে আমরা স্পেশাল অনুযায়ী কাজটা চলমান থাকবে। এইটা সমাধান করার জন্য আমরা একটা ড্রেনেজ সিস্টেম, একটা ড্রেনের আমরা কাজ হাতে নিয়েছি। খালটাও যাতে আসলে কেউ অবৈধভাবে দখল করে রাখতে না পারে, সেটার জন্য আমরা উদ্যোগ নিব। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 2025-26 অর্থ বছরে রশিদাবাদ ইউনিয়নের সালামের মোড় থেকে সগড়া বিশ্ব রোড পর্যন্ত 6 কিলোমিটার পাকা সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 6 কোটি 47 লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সময় সংবাদ, কিশোরগঞ্জ। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। নরসিংদীর চালাকচর মোগা আঞ্চলিক সড়কের 9 কিলোমিটার এলাকায় বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। বরাদ্দ পেলে মেরামতের আশ্বাস এলজিডির। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবি নিয়ে রিপোর্ট। খানাখন্দে ভরা সড়ক, সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সংস্কারের অভাবে এই চিত্র নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর থেকে বেলাবো উপজেলার মোগা পর্যন্ত আঞ্চলিক সড়কটির। দুই উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন সহ কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলাকেও সংযুক্ত করেছে এই সড়কটি। সড়কটির বেহাল দশার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিক সহ এলাকাবাসীর। মানুষ চলাচল করতে পারে না, মালামাল নিয়ে যেতে পারে না। অ্যাক্সিডেন্ট প্রতিদিন 2-3টা হইতেছে। রাস্তাটা আজকে 4 বছর ধরে এই অবস্থা। প্রতিদিন ওই কোনো না কোনো জায়গায় গাড়ি পল্টি খাইতেছে। ছাত্রছাত্রীদের, তারপরে আছে আপনার রুগী নিয়ে আমরা মেডিকেলে যাইলে ধরেন সিএনজি দিয়ে যাইতে আমাদের একটা রুগী এই রাস্তা দিয়ে যাওয়ার পরে আরো অসুস্থ হয়ে যায়। এটা যদি রাস্তাটা হয় এলাকাবাসী ভালো হইব, এটা আমাদের জন্য ভালো। এলজিইডি জানায়, অর্থ সংকটের কারণে সংস্কার করা যাচ্ছে না 9 কিলোমিটার সড়কটি। তবে সড়কটি বড় প্রকল্পের অধীনে নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। যে পরিমাণ অর্থ প্রয়োজন সেটা আসলে অনেক বেশি, যার ফলে এটা সহসাই সম্ভব হচ্ছে না মেরামত করার। খুব সম্ভবত এটা ডিপিপি অন্তর্ভুক্ত আছে। এটা যেহেতু অন্তর্ভুক্ত যদি থেকে থাকে তাহলে এইখান থেকে বাস্তবায়ন হবে, আর যদি এটা সম্ভব না হয় তাহলে আমরা অন্য জায়গা দিয়ে আমরা এটা বাস্তবায়ন করব। চালাকচর মেগা আঞ্চলিক সড়ক দিয়ে প্রতিদিন 10,000 যানবাহন সহ 50,000 মানুষ চলাচল করে। সময় সংবাদ, নরসিংদী। মেঘনার শাখা খাল নিয়ে নৌযান চলাচলে শরীয়তপুরের গোসাইহাট বাড়ছে নদী ও খালের তীর ভাঙন। এরই মধ্যে গৃহহীন হয়েছে কয়েকশো পরিবার। নৌযান চালকরা বলছেন, মূল নদীতে নাব্যতা সংকটে খালে ঢুকতে হচ্ছে তাদের। এ অবস্থায় খালে নৌযান বন্ধ ও ভাঙন রোধে স্থায়ী তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। বিএম ইসরাফিলের তথ্য ও ছবিতে রিপোর্ট। মেঘনার মূল নদীপথ ছেড়ে শাখা খালে চলাচল করছে বড় বড় নৌযান। এতে ঢেউয়ের তোড়ে ভাঙনের মুখে পড়ছে খালপাড়। গোসাইহাটের কুচাইপট্টি ইউনিয়নের চর মাইজারা গ্রামের একের পর এক পরিবার হারাচ্ছে বসতভিটা। স্থানীয়রা বাঁশ দিয়ে খালের মুখে ব্যারিকেড দিলেও এগুলো ভেঙে বড় বড় নৌযান ঢুকে পড়ছে খালে। উপজেলা প্রশাসন বরাবর আবেদন করলেও বন্ধ হয়নি চলাচল। অবৈধ ড্রেজার ও নৌযান বন্ধের দাবিতে মানববন্ধনও করেছেন এলাকাবাসী। ভাঙন রোধে দ্রুত টেকসই তীর রক্ষা বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের, না হলে বিলীন হয়ে যাবে গোটা এলাকা। আমাদের বাড়ির কাজ দিয়ে যাইতেছে, আমাদের এখন বাড়িঘর নিয়ে টান দিছে, আমরা থাকতে পারতেছি না। 700 লোক
এখন খুব বিপদগ্রস্ত অবস্থায় আছে। সরকারের কাছে অকুল একটা আবেদন, একটা বেড়িবাঁধ দেওয়ার জন্য। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে এখানে যেন এই লঞ্চগুলো না চলতে পারে, সেক্ষেত্রে আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন। খালে ঢুকে পড়া নৌযান চালকদের দাবি, মূল নদী ভরাট হওয়ার কারণেই এই পথে চলাচল করছেন তারা। আমরা তো সবসময় মূল নদীতে যাওয়া আসা করতাম, এখন মূল নদী ভরিয়ে গেছে। সেই জায়গায় সরকারে কাটিয়ে দিলে আমরা এই জায়গায় যাতায়াত করতাম না। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। ইউনোর সঙ্গে কথা বলবো, ও আগে ভেরিফাই করে আমাকে রিপোর্ট দিবে, দেওয়ার পরে যে অথরিটির সঙ্গে কথা বলতে হবে আমরা কথা বলবো। স্থানীয়দের তথ্য অনুযায়ী চর মাইজারা মৌজায় একসময়ে 1500 পরিবার বাস করলেও ভাঙনের শিকার হয়ে অন্যত্র চলে গেছে 600-র বেশি পরিবার। সময় সংবাদ, শরীয়তপুর। রাস্তা নেই, তবুও বিলের মাঝে নির্মাণ করা হয়েছে 36 ফুট দৈর্ঘ্যের সেতু। সেতুটির পাশ দিয়ে জামালপুর যমুনা সেতু যাওয়ার একটি রেল লাইন গেলেও সেখানে কোনো স্টেশন নেই। কেন এমন জায়গায় সেতু নির্মাণ করেছে তাও জানেন না স্থানীয়রা। তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, সেতুটি নির্মাণ করেছিলেন উপজেলা চেয়ারম্যান। এখন ব্রিজ সরানো সম্ভব না, নতুন করে মাটি ফেলে রাস্তা নির্মাণের আশ্বাস দেন তিনি। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদন। জনমানবহীন এলাকায় বিলের মধ্যে দাঁড়িয়ে আছে সেতু। এর দুপাশে নেই কোনো সংযোগ সড়ক। টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামের গরিল্লা বিলের মাঝে সাবেক উপজেলা চেয়ারম্যান একটি সেতু নির্মাণ করেছিলেন, যার দুপাশে কোনো সংযোগ সড়ক নেই, নেই কোনো বসতিও। এছাড়া সেতুটির প্রায় 100 ফুট দূরে রয়েছে রেল লাইন, সেখানেও যাত্রী ওঠানামার জন্য কোনো স্টেশন নেই। মানুষের কোনো কাজে আসছে না সেতুটি। উপকারের জন্য যদি একটা ব্রিজ করে থাকে, যদি এটা উপকারে না আসে তাহলে এই ব্রিজ করার কোনো দরকার নাই। কোনো উপকারী না, এগুলা জাস্ট এমনি নষ্ট হয়ে যাইতেছে, জরাজীর্ণ হয়ে যাইতেছে। এমনি দেখে দেখে পানি খাওয়া লাগবো, উপকার এইটুকুই আমাদের, এছাড়া তো আর কোনো উপকার দেখতেছি না আমরা। আর নতুন প্রকল্পের মাধ্যমে সেতুর দুপাশে মাটি ফেলে রাস্তা নির্মাণের কথা জানিয়েছেন উপজেলা প্রকল্প পরিচালক। এটা বিগত 10 বছর আগে নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন বর্ষার কারণে রাস্তাটা ডেবে যায়। যেহেতু আমরা অবগত হয়েছি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা কথাও বলেছি, এই অর্থ বছরে বরাদ্দ আসলে আমরা এই রাস্তাটা করে দেব। আশা করি রাস্তাটা করার ফলে সাধারণ কৃষকরা চলাচলের জন্য উপকৃত হবেন। 36 ফুট দৈর্ঘ্যের এই সেতুটি নির্মাণে ব্যয় হয় প্রায় 37 লাখ টাকা। সময় সংবাদ, টাঙ্গাইল। পরিবহন ব্যবস্থাকে সমৃদ্ধ করতে কারখানার সক্ষমতা বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। বৃহস্পতিবার বিকেলে সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে এসে একথা বলেন তিনি আরও বলেন, দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও পার্বতীপুর লোকোমোটিভ কারখানা আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ সময় এই কারখানাগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দক্ষ জনবল নিয়োগ দেয়ার কথাও জানান তিনি। আমরা অনেক চেঞ্জের ভিতরতে গেছি, যার ফলে ঠিকমতো হায়ারিংও হয়নি। তো ওইটাই ট্রাই করবো আমরা যতদূর কুইকলি আমরা হায়ার করতে পারি, আমাদের এই লোক বলটা বাড়াতে পারি। কিছু কিছু পার্টসের অবশ্য সংকট রয়ে গেছে। তো এখন এইটা নিয়ে দ্যাটস অ্যানাদার রিজন আমরা এখানে আসছি আজকে দেখতে। তো এইটা এখন খুব কুইকলি আমরা চেষ্টা করছি এগুলো পারচেস করার। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি অঞ্চলে সুপেয় পানির ব্যবস্থা করল সেনাবাহিনী। সকালে সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ পানি বাস্তবায়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। প্রকল্পের আওতায় পানছড়ি উপজেলার রেজা মণিপাড়া ও কারিগর পাড়ার 2 গ্রামের 117টি পরিবার পাবে সুপেয় পানির সুবিধা। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মুরসালিন হক, আদনান তুর্য এবং মোজাফফর হোসেন জয়। সরাসরি প্রথমে যাচ্ছি মুরসালিনের কাছে। সবকিছু মিলে প্রায় সন্ধ্যা 7টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে এই যে ভোট গণনার কাজ রাষ্ট্র অনেক শুরু হয়েছিল, সেটা কিন্তু 10 ঘন্টা পেরিয়ে গেছে এবং এর মধ্যে যে প্রস্তুতিটা এখন পর্যন্ত রয়েছে 21টি হলে কেন্দ্র ছিল এবং সেই 21 কেন্দ্রের মধ্যে 9টি কেন্দ্রের যে বিষয়টি দেখা যাচ্ছে যে হল সংসদের যে ভোটের শেষ হয়েছে এবং এই মুহূর্তে চলমান আছে আরো 5টি কেন্দ্রের হল সংসদের যে ভোটের কাজ ছিল।
এরপরে যেটি শুরু হবে হচ্ছে যে আরো প্রায় 7টি হল সংসদের ভোট গণনা হবে। এর পর আবারও যে আরো প্রায় 7টি হল সংসদের ভোট গণনা হবে। এর পর আবারও যে কেন্দ্রীয় জাকসু যে সংসদ, সেই সংসদের কিন্তু ভোট গণনার কাজ শুরু হয়ে যাবে। সবকিছু মিলে যেটি দেখা গিয়েছে যে বৃহস্পতিবার রাতেই কিন্তু জাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই নির্বাচনের ফলাফল ঘোষণা হতে হতে শুক্রবার অর্থাৎ আজ দুপুর হয়ে যেতে পারে, এমন একটি সম্ভাবনার কথা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সার্বিক পরিস্থিতিতে আসলে এখন পর্যন্ত যেভাবে ভোট গণনা হচ্ছে, মূলত গণনা না করে তারা ভোট গণনা করবেন ম্যানুয়াল হাতে এবং সেই পদ্ধতিতেই কিন্তু এই ভোট গণনার কার্যক্রম চলমান রয়েছে। সারা রাত পেরিয়ে গেছে, বলা চলে যে প্রায় 10 ঘন্টার সময় পার হয়েছে এবং এই সময়ের মধ্যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য বলতে শুধুমাত্র 14টি হল সংসদের সেটি শেষ হচ্ছে এবং তারপর আরো প্রায় 7টি বাকি রয়েছে। এরপরে আবার শুরু হবে কেন্দ্রীয় জাতীয় কাজ। সবকিছু মিলে আমরা একটু এই নির্বাচন কমিশনের ভেতরের বাইরে যে সেটি আমরা জেনে নিতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন, অর্থাৎ এই নির্বাচন কমিশনের ভেতরের বাইরে যে অবস্থা রয়েছে সেটি আমরা জেনে নিতে চাই। আমাদের সহকর্মী রয়েছেন আদনান তুর্য, তার কাছ থেকে ক্যাম্পাসের পরিস্থিতি জেনে নিতে চাই। সারা রাত নির্ঘুম রাত কাটানোর পরেও যখন ভোট গণনার ফলাফল শিক্ষার্থীরা পেল না, ঠিক তখনই কিন্তু এই ভোরের সাথে সাথে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ এবং বিতৃষ্ণার সঞ্চার কিন্তু ধীরে ধীরে বাড়ছে। একটু আগেই যখন রাস্তা থেকে কিছু শিক্ষার্থীরা হেঁটে যাচ্ছিলেন, তাদের মুখ থেকেও আমরা শুনছিলাম যে এই প্রশাসনের প্রতি তাদের যে ক্ষোভ, তাদের যে বিতৃষ্ণা তা তারা প্রকাশ করছিলেন। এবং ভোটের মধ্যে থেকেও প্রার্থীরাও যখন বলছিলেন যে এই জাকসু নির্বাচন ঘিরে যে প্রশাসনিক অবস্থা তা কিন্তু বেশ দুর্বল ছিল। ব্যালট বক্স ঘিরে যেই কারচুপির অভিযোগও এসছে, অতিরিক্ত ব্যালট বক্স, এবং যেই অভিযোগটাকে ঘিরে আসলে ছাত্রদল মোট ভোট কারচুপির অভিযোগটা এনেছিল সেটি হচ্ছে জাকসু নির্বাচনের যে ওএমআর মেশিন, সেই ওএমআর শিটগুলো, ব্যালট বক্সগুলোর মালিকানা আসলে জামাত পদপ্রার্থী একজনের। এই ধরনের অভিযোগ কিন্তু ছাত্রদল প্যানেল করেছিল। তার মধ্যে থেকেই সকল কিছুর দায়ভার কিন্তু আসলে নির্বাচন অফিস, নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছে তাদের ভাগ্যেই পড়ে এবং ধীরে ধীরে কিন্তু তাদের প্রতি এক ধরনের ক্ষোভও বাড়ছে। আমরা দেখতে পেয়েছিলাম সকালবেলা থেকেই 6টার দিকেই কিন্তু প্রায় ফাঁকা ছিল জায়গাটি। রাত্রবেলা দুই একটি ছোটোখাটো অনিকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া ওরকম কোনো ঘটনা আমরা দেখতে পাইনি। সকল শিক্ষার্থীদের মধ্যে একটি আশাবাদ ছিল যে না, হয়তো আমরা সকালবেলা নির্বাচনের ফলাফলটি পেয়ে যাব। কিন্তু এখনও আসলে নির্বাচন কমিশনের মধ্যে থেকে যেই ছোট ছোট খবরগুলো আমাদের কাছে আসছিল, কেউই আমাদেরকে ওরকম কোনো সুখবর দিতে পারেনি যে আমরা আসলে 11টা বা 12টার মধ্যেই নির্বাচন ফলাফলটি দিতে পারবো। সবাই কিন্তু জুম্মার নামাজের পরে এবং আরও সময় লাগবে এই ধরনের তথ্যগুলো আমাদের কাছে বারবার দিচ্ছিল। সর্বশেষ তথ্য পাওয়া মতো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে 68% ভোট পড়েছিল। সেই দিক থেকে প্রশাসন কিন্তু নিজেদেরকে দাবি করেছিল যে না, তারা আসলে সফল নির্বাচনের কেন্দ্র থেকে। কিন্তু ছাত্রদল পদপ্রার্থী যারা ছিলেন, ছাত্রদল প্যানেলের যারা ছিলেন, তারা কিন্তু বিকেলবেলায় কিন্তু তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন এই নির্বাচনে অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে, প্রশাসনের প্রতি অনাস্থা তাদের রয়েছে। পরবর্তীতে তারা কিন্তু রাত 9:30টার দিকে একটি বিশাল মিছিলের মাধ্যমেও তারা জানিয়েছিলেন আজকে দিনের বেলা তারা তাদের পরবর্তী কার্যক্রম জানাবেন। সেই ক্ষেত্রে যেহেতু এখনও ফলাফল প্রকাশিত হয়নি, সেই ছাত্রদলের পরবর্তী কার্যক্রম ঘিরে এবং অন্য কোনো প্যানেলও অলরেডি ইতিমধ্যে বাম প্যানেল কিন্তু নির্বাচন বর্জন করে দিয়েছে। অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা নির্বাচন বর্জন করবেন কিনা বা তারা আরও উত্তপ্ত হয়ে উঠবেন কিনা তা নিয়েও কিন্তু একটি সন্দেহ বর্তমান ক্যাম্পাসে বিরাজ করছে। রাত থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা, সেই উত্তেজনাটা কমে কমে ধীরে ধীরে
হতাশার দিকে রূপ নিচ্ছে। তারা বারবার বলছিলেন যে এতক্ষণ সময় দেওয়ার আসলে যেই ব্যাপারটি তা কোনোভাবেই যথাযোগ্য না বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু অনেক জায়গায় ভোট গণনা দেখানোর জন্য, লাইভ ফুটেজ দেখানোর জন্য কিন্তু মনিটর ব্যবস্থা করা হয়েছিল। ঠিক তার সামনে বসেই কিন্তু এখনও শিক্ষার্থীরা অপেক্ষা করছেন এবং নির্বাচন কমিশনের আশেপাশ ঘিরেও যারা প্রার্থী রয়েছিলেন, যারা ভোটার ছিলেন, তারা কিন্তু এখনও অপেক্ষা করছেন। অনেকে ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তারপরও তাদের যেই স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু তারা দেখছেন যে জাকসু নির্বাচনের মাধ্যমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা আবার ফেরত আসবে। জাকসু নির্বাচনের পরবর্তী সংবাদ জানাতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী জয়। সরাসরি চলে যাচ্ছি জয়ের কাছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গত রাত থেকে নানা ঘটনা অঘটনা এবং বিভিন্ন কিছুর উপর দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কিছু ঘটে গিয়েছে। তার মধ্য দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল ঘোষণার জন্য অপেক্ষায় আছে শিক্ষার্থীরা, অপেক্ষায় আছে এলাকার আশপাশের মানুষজন। আমরা যতটুকু জানতে পেরেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুর্য ভাই বলছিলেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মোট 68% ভোট কাস্টিং হয়েছে, কিন্তু আমরা যতটুকু জেনেছি যে মেয়েদের হল যেটি রয়েছে 10টি, সেখানে 61 থেকে 62% ভোট কাস্টিং হয়েছে। তবে যে জিনিসটি বলার ব্যাপার সেটি হচ্ছে যে আতঙ্ক এবং হচ্ছে নিরাপত্তা। আমি বলে রাখতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারপাশে কিন্তু প্রায় 6 থেকে 7টি গেট ফটক রয়েছে বা গেট রয়েছে, যে গেটগুলো দিয়ে সাধারণত আশপাশের গ্রামের লোকজন যাতায়াত করে এবং এদের মধ্যে অধিকাংশই কিন্তু রাজনীতির সাথে জড়িত। বিশেষ করে জামাত শিবির এবং হচ্ছে বিএনপি দলীয় লোকজন কিন্তু এখানে প্রচুর সংখ্যক পরিমাণে রয়েছে। গত রাতেও আমরা শুনতে পেরেছি বিভিন্ন স্থানে কিন্তু বিএনপি এবং জামাত শিবিরের লোক বিভিন্ন ফটকের সামনে এসে দাঁড়িয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে কিন্তু তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। যদিও নির্বাচনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, তারপরেও কিন্তু এই অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয় এবং এই অঞ্চলের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে এবং শিক্ষার্থীদের সাথে তাদের পরিচয় রয়েছে, একই সাথে রাজনৈতিক সম্পৃক্ততাও রয়েছে। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি ভিসি রয়েছেন তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, পরিবেশ, পরিস্থিতি সব কিছু ভালো করে বুঝেন এবং সেই প্রেক্ষাপটেই তিনি হয়তোবা তার দিক নির্দেশনা অথবা তার কৌশলগত ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করছেন এবং যার ফলে শিক্ষার্থীরা মনে করছেন যে নির্বাচনের ফলাফল একটু দেরিতে হচ্ছে, বিলম্বে হচ্ছে। যদিও নির্বাচনের ফলাফল গত রাতেই ঘোষিত হয়ে যাওয়ার কথা, কারণ এত অল্প সংখ্যক ভোটার নিয়ে কিন্তু আমরা দেখেছি আগেও অনেক জায়গাতে 3 থেকে 4 ঘন্টার মধ্যে নির্বাচনের ফলাফল চলে এসেছে। কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে মূলত এই বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, বিভিন্ন চাপের কারণে হয়তোবা ফলাফল দিতে দেরি হচ্ছে বা বিঘ্নিত হচ্ছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা গতকাল ভোরবেলা এখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু খুব কষ্টে রয়েছেন, বিশেষ করে বৃষ্টি এবং রোদ্রের মধ্যেই তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন। বিশেষ করে কথা হয়েছিল ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে, যতটুকু সম্ভব তিনি বলছেন যে যতদূর সম্ভব বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের দিকে তাকিয়ে হলেও অন্ততপক্ষে নির্বাচনের ফলাফল দ্রুত করা উচিত বলে তিনি জানিয়েছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে তার বাইরে থেকে আমার কাছে নির্বাচন সংক্রান্ত ফলাফল সংক্রান্ত এই ছিল সর্বশেষ তথ্য। জাকসু নির্বাচন নিয়ে সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত ছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মুন্সিগঞ্জে জনবল ও ঔষধ সংকট এবং নানা অনিয়মের কারণে পশু হাসপাতালগুলোর বেহাল দশা, মিলছে না কাঙ্ক্ষিত সেবা। প্রান্তিক খামারিরা পড়েছেন বিপাকে, অথচ প্রতিটি উপজেলায় একটি করে পশু হাসপাতাল, জেলা শহরে একটি করে ভেটেরিনারি হাসপাতাল ছাড়াও সব ইউনিয়নেই প্রাণী সম্পদ বিভাগের প্রজনন কেন্দ্র রয়েছে। কর্তৃপক্ষ বলছে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের বর্ষারচর গ্রামের রুহুল আমিন 25 বছর ধরে গরু পালন করেন। তার খামারে এখন 12টি গরু রয়েছে, গেল বছরও ছিল 20টি। তার অভিযোগ, জেলা পশু সম্পদ হাসপাতাল ও জেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আর ইউনিয়ন পরিষদে পশু সম্পদ বিভাগের কাগজে কলমে কেন্দ্র থাকলেও বাস্তবে অস্তিত্ব নেই বলেও অভিযোগ প্রান্তিক খামারিদের। আমরা গরু বাছুরের হ্যাঁ করতেন, সরকারি ডাক্তারের পাইই না, কমসে কম 2-3 হাজার টাকা ভিজিট দিলে এরপরে আর আসে। এই বিলম্বনার কারণে আমরা অনেক খামারিরা অনেক ক্ষয়ক্ষতি। রুহুল আমিনের মতো কয়েক হাজার
প্রান্তিক খামারি এখন গরু বাছুর নিয়ে দুশ্চিন্তায়। শুধু চিকিৎসা নয়, বংশ বিস্তারে গাভীর বীজ প্রয়োগের ক্ষেত্রেও বিস্তর অভিযোগ। তারা বলছেন 6টি উপজেলায় একটি করে পশু হাসপাতাল, জেলা শহরে একটি ভেটেরিনারি হাসপাতাল ছাড়াও সব ইউনিয়নেই প্রাণী সম্পদ বিভাগের প্রজনন কেন্দ্র রয়েছে। তারপরেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। 4-5 দিন দেখি যে এই জায়গাটা একটু ফুলা কারণে আর কি আমি ডাক্তার কাছে নিয়ে আসছি। আমাদের এখানে কোনো বসার প্লেস নাই, আমাকে যদি বসার স্থান করে দেয় 100% আমি বসবো। কারো দেখি নাই যে পশুপালন সম্পর্কিত ডাক্তার বা কোনো কেউ যে আমাদের এখানে আসছে বা এই বিষয়ে নিয়ে আলাপ করছে, সেটা অন্তত আমি এর মধ্যে পাই নাই, ইতিমধ্যে আমার নজরে আসে নাই। তবে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, জেলায় 77 জনবলের বিপরীতে আছে 55 জন, এর মধ্যে আবার 5 জন ডেপুটেশনে। তারপরও প্রতি মাসে প্রায় 12,000 গবাদি পশুর চিকিৎসা দেওয়া হয়। জনবল কম, সেই হিসাবেও ক্যাটল পপুলেশন অন্য প্রাণীর বেশি সংখ্যা বেশি থাকে, যেখানে তাৎক্ষণিকভাবে এই সেবা দেওয়ার জন্য লোক কম থাকে। আমি চেষ্টা করবো যাতে খামারি যারা আছে তারা যাতে তাৎক্ষণিকভাবে আমাদের সাথেই করতে পারে। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে জেলায় 2,69,314টি গরু রয়েছে, আর খামারের সংখ্যা 10,452টি। মুন্সিগঞ্জের বর্ষার চর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। মুন্সিগঞ্জের মিরকাদিম মাছের আড়তে বেড়েছে ইলিশের সরবরাহ, উঠেছে খাল বিলের তাজা মাছও। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রূপালী ইলিশের ঝিলিক কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং এই মধ্য শরতে যে ইলিশের সরবরাহ সেটি কিন্তু এক সপ্তাহের ব্যবধানে অনেক গুণ বেড়েছে, আর সে কারণে কিন্তু কেজিতে ইলিশের দাম কমেছে 500 টাকা পর্যন্ত। এবং এই যে আপনারা দেখছেন যে যেসব ইলিশ পস্টার সাজিয়ে রাখা হয়েছে, বিভিন্ন সাইজের ইলিশ কিন্তু এখানে রয়েছে। সবচেয়ে ছোট সাইজের যে ইলিশ সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 400 টাকা থেকে 450-500 পর্যন্ত, আর 1 কেজির ইলিশের বিক্রি হচ্ছে 1700-1800, এবং বড় ইলিশ 2000 টাকা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং পাইকারি দরে যে হাঁকডাকে ইলিশ বিক্রি হচ্ছে সেটি কিন্তু আজানের পরপর এখানে এই ইলিশের বিক্রি ধুম পড়েছে। এবং বিভিন্ন অঞ্চল থেকে যে পাইকাররা এসছেন এবং শৌখিন ক্রেতারা এসছেন, তারা কিন্তু ইলিশ কেনার জন্য কিন্তু একরকম প্রতিযোগিতা করছেন, কারণ অনেক দিন ধরে কিন্তু ইলিশের দাম বেশ চড়া ছিল, তো কিছুটা দাম কমবার কারণে কিন্তু তারা ইলিশ কিনে নিয়ে যাচ্ছেন। এবং এখানকার যারা আড়তদার রয়েছেন তারা বলছেন যে পদ্মা এবং মেঘনায় কিন্তু ইলিশ এখনো মিলছে না, তবে উপকূলীয় অঞ্চলের ইলিশে কিন্তু বাজার সয়লাভ। এবং এখানকার যে সুস্বাদু পদ্মার ইলিশ, সেই ইলিশ নিতে এসে কিন্তু অনেকে হতাশ হয়ে ফিরছেন, তবে অনেকে আবার কিন্তু উপকূলীয় ইলিশকে পদ্মার ইলিশ বলেও চালিয়ে দেবার চেষ্টা করছেন। এবং এখানকার যে 43টি আড়ত রয়েছে, সেই আড়তগুলোতে কিন্তু দেশের অন্তত 15 জেলা থেকে মাছের সরবরাহ হয়, এবং স্থানীয় খাল বিলেরও কিন্তু অনেক তাজা ইলিশ এখানে মিলছে। এবং এই কারণে কিন্তু মাছের বৈচিত্র্যতার কারণে এই মুন্সিগঞ্জের বাইরের পাইকাররাও কিন্তু এখানে আসছেন। এবং এখানে যে অন্যান্য যেসব মাছ রয়েছে সেগুলো অনেক দাম কিন্তু স্থিতিশীল রয়েছে, তবে গলদা চিংড়ির দাম কিন্তু বেশ কমেছে। এখন কিন্তু 700 থেকে 1000 টাকায় গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে, এবং নদীর পাঙ্গাস সেগুলোর দাম কিন্তু তেমন কমেনি। এবং এখানকার যে এই আড়ত, খোলা আকাশের নিচে যে আড়তটি রয়েছে, সেই আড়তে কিন্তু আপনারা লক্ষ্য করছেন যে এই মানে অনেকটা বৃষ্টি ভাব, এবং সকালেও কিন্তু বৃষ্টি এসেছে। খোলা আকাশের নিচে কিন্তু বৃষ্টিতে এই ক্রেতা বিক্রেতা ভিজেই কিন্তু বেচা কিনা করছেন। এবং এই রাস্তাঘাট সহ নানা রকম চ্যালেঞ্জ এই হাটটিতে রয়েছে। এই তারপরে কিন্তু শতাব্দী প্রাচীন হাটে মানুষের কোলাহল বাড়ছে, বিক্রিও কিন্তু বেড়ে যাচ্ছে, এবং 2 থেকে 3 ঘন্টায় কিন্তু প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয় এখানে। তো এই ছিল মুন্সিগঞ্জের এই মিরকাদিম মাছের আড়তের সবশেষ। মুন্সিগঞ্জের মিরকাদিম মাছের আড়ত থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সশস্ত্র অপরাধী সংগঠনের সদস্য ও ক্ষমতায় টিকে থাকতে অভ্যুত্থান পরিকল্পনার দায়ে দোষী সাব্যস্ত করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় শুক্রবার তার সাজা ঘোষণা করতে পারেন বিচারকরা। বোলসোনারোর বিরুদ্ধে আনিত 5টি অভিযোগে 40 বছরের বেশি কারাদণ্ড হতে পারে, তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ব্রাজিলের সাবেক এই প্রেসিডেন্ট।
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে সশস্ত্র অপরাধী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার দায়ে দোষী সাব্যস্ত করেছে দেশটির সুপ্রিম কোর্ট। পাশাপাশি ক্ষমতা ধরে রাখতে অভ্যুত্থান পরিকল্পনা সহ অন্যান্য অপরাধেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ রায় দেন সুপ্রিম কোর্টের 5 সদস্যের বেঞ্চের সংখ্যাগরিষ্ঠ বিচারক। শুধু অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগেই বোলসোনারোর 12 বছরের সাজা হতে পারে। সব অভিযোগ মিলে ভুগতে হতে পারে 4 দশকেরও বেশি কারাদণ্ড। স্থানীয় সময় শুক্রবার সাজা ঘোষণা করার কথা রয়েছে সুপ্রিম কোর্টের। বিচারকরা মত দেন বোলসোনারো গণতন্ত্রকে দুর্বল করার উদ্দেশ্যে কাজ করেছেন এবং এই মামলাটি ব্রাজিলের অতীত, বর্তমান ও ভবিষ্যতের প্রতিফলন। তাদের মতে তার আমলে দেশটি প্রায় 21 বছরের সামরিক শাসনের মতো একনায়কতন্ত্রে ফেরত যাওয়ার ঝুঁকিতে ছিল। সব অভিযোগ অস্বীকার করে মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে আখ্যায়িত করেন বোলসোনারো। সমর্থকরা দাবি করছেন তাকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। যদিও এক বিচারক মামলাটি বাতিলের পক্ষে ভোট দিয়ে সুপ্রিম কোর্টের এখতিয়ার প্রশ্নবিদ্ধ করেন, তবে সংখ্যাগরিষ্ঠরা তার যুক্তি গ্রহণ করেননি। বর্তমানে বোলসোনারো 5টি অভিযোগের মুখোমুখি: অভ্যুত্থান প্রচেষ্টা, সশস্ত্র অপরাধী সংগঠনের সম্পৃক্ততা, গণতান্ত্রিক আইন শাসন উৎখাতের চেষ্টা এবং 2023 সালের 8 জানুয়ারি সহিংস বিক্ষোভে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের 2টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া তার 7 ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধেও মামলা চলছে, যারা 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচন উল্টে দেওয়ার ষড়যন্ত্রে অভিযুক্ত। গেল আগস্ট থেকে রাজধানী ব্রাসিলিয়ার একটি ভবনে হাউস অ্যারেস্টে রয়েছেন বোলসোনারো। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারেন না এবং তার যোগাযোগের সুযোগও সীমিত। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে এক বিশ্ববিদ্যালয়ে ডোনাল্ড ট্রাম্পের সহযোগী প্রভাবশালী রক্ষণশীল নেতা চার্লি কার্ককে গুলি করার ঘটনায় এখনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এ ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে FBI। হত্যাকারীর তথ্যদাতার জন্য $1 লাখ পুরস্কার ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের এক বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে মারা যান প্রভাবশালী রিপাবলিকান নেতা চার্লি কার্ক। এরপর থেকে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের পর হামলাকারী আশেপাশের একটি আবাসিক এলাকায় পালিয়েছে। এ খুনের তদন্ত করছে FBI। ঘটনার পর কাছের জঙ্গল থেকে একটি শক্তিশালী রাইফেল উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি মাটিতে পাওয়া গেছে জুতার ছাপ এবং হাতে ভর দেওয়ার চিহ্ন, যা তদন্তের নতুন দিক খুলে দিয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান হত্যাকারীকে গ্রেফতারের বিষয়ে আশাবাদী তিনি। আমি স্পষ্টভাবে বলতে চাই না, তবে মনে হচ্ছে তদন্তে অগ্রগতি হচ্ছে। চার্লি কার্ক একজন অসাধারণ মানুষ, সব দিক থেকে মহান, বিশেষ করে যুব সমাজের জন্য। হত্যাকারী ব্যক্তি যা করেছে তা নিঃসন্দেহে লজ্জাজনক। আশা করি তাকে দ্রুত ধরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। FBI সন্দেহভাজন এক ব্যক্তির ছবি প্রকাশ করেছে, যাকে পার্সন অব ইন্টারেস্ট বলা হচ্ছে। সঠিক তথ্য দিলে $1 লাখ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। পুলিশের ধারণা হামলাকারীর বয়স কলেজ শিক্ষার্থীর কাছাকাছি। প্রথমে 2 জনকে জিজ্ঞাসাবাদ করলেও পরে ছেড়ে দিয়েছে পুলিশ। হত্যার উদ্দেশ্য ও সন্দেহভাজনের পরিচয় এখনও অজানা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত 72 ঘন্টার মধ্যে কাতার ও তিউনিসিয়া সহ মোট 6টি দেশে হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন দখলদার বাহিনীর এই হামলা গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়নের অংশ। এদিকে দুবাই এয়ার শোতে ইসরায়েলের প্রতিরক্ষা খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার থেকে মঙ্গলবার 72 ঘন্টার মধ্যে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে মঙ্গলবার 6ষ্ঠ দেশ হিসেবে কাতারের রাজধানী দোহায় হামলা চালায় দখলদাররা। ওই হামলায় 6 জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক ক্ষোভ সত্ত্বেও নেতানিয়াহু বলেছেন অন্য দেশগুলোর উচিত ইসরায়েলের আক্রমণ এবং হত্যাযজ্ঞের প্রশংসা করা। হামাস নেতারা কাতার সহ মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করলে সেখানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দেন তিনি। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, কারণ তারা তাদের কৌশলগত অবস্থান থেকে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর বিরুদ্ধে আরও আক্রমণাত্মক মনোভাব পোষণ করতে পারে। এদিকে কাতারে ইসরায়েলের আগ্রাসনের নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পাশাপাশি দুবাই এয়ার শোতে ইসরায়েলের প্রতিরক্ষা খাত সংশ্লিষ্ট যে কোনো প্রতিষ্ঠান নিষিদ্ধ করেছে দেশটি। আবার কাতারের প্রতি সংহতি জানাতে দোহায় পৌঁছেছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ।
কাতারে হামলা প্রসঙ্গে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই হামলা ছিল বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়নের অংশ। কারণ দোহায় যখন গাজার জন্য একটি যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা চলছিল, ঠিক তখনই হামলা চালিয়েছে দখলদাররা। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান নাইম কাসেম বলেছেন, যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল লেবাননকে নিয়ন্ত্রণ করুক এবং লেবাননের কোনো সামরিক শক্তি না থাকুক, কিন্তু দখলদার বাহিনীর কাছে হিজবুল্লাহ কোনো মূল্যে আত্মসমর্পণ করবে না বলে জানান তিনি। শেখ সাদি মারজান, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগর ঘিরে আবারও চীন ফিলিপিন্সের উত্তেজনা দেখা দিয়েছে। অঞ্চলটির স্কারবরো শেল প্রবাল প্রাচীরকে প্রাকৃতিক অভয়ারণ্য তৈরির ঘোষণা দিয়েছে বেইজিং। দেশটির এমন পদক্ষেপকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিপিন্স। পরিবেশ রক্ষার আড়ালে বেইজিং অঞ্চলটির একটি বড় অংশ দখলের পরিকল্পনা করছে বলে অভিযোগ ম্যানিলার। তবে ফিলিপিন্সের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে চীন। দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপপুঞ্জ ও প্রবাল প্রাচীর স্কারবোরো শোল নিয়ে চীন ও ফিলিপিন্সের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সম্প্রতি স্কারবোরো শোলে চীনের প্রাকৃতিক অভয়ারণ্য তৈরির পরিকল্পনা নিয়ে তা আরও ঘনীভূত হয়েছে। বুধবার এই পরিকল্পনা বাস্তবায়নের অনুমোদন দেয় চীনের স্টেট কাউন্সিল। দেশটির এমন পরিকল্পনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ফিলিপিন্স। স্থানীয় সময় বৃহস্পতিবার ফিলিপিন্সের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, পরিবেশ রক্ষার আড়ালে চীন অঞ্চলটির একটি বড় অংশ দখলের পরিকল্পনা করছে। এটিকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে ম্যানিলা। এদিকে ফিলিপিন্সের অভিযোগ ও প্রতিবাদকে ভিত্তিহীন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে চীন। দেশটির ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, প্রবাল প্রাচীর রক্ষার লক্ষ্যেই দক্ষিণ চীন সাগরে অভয়ারণ্য তৈরির পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সমুদ্রপথে নতুন করে জটিলতা সৃষ্টি না করতে ম্যানিলার প্রতি আহ্বান জানান চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। একাধিক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে অনেক আগেই ফিলিপিন্স ভূখণ্ডের সীমানা নির্ধারিত হয়েছে, আর হোয়াংয়ান দ্বীপ কখনোই তার মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। ম্যানিলাকে অবিলম্বে উস্কানি ও ভিত্তিহীন প্রচার বন্ধ করার আহ্বান জানাচ্ছি। দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীন ফিলিপিন্স বিরোধ নতুন কিছু নয়। তবে এবার অঞ্চলটির প্রবাল প্রাচীর নিয়ে দুদেশের মধ্যে তৈরি হওয়া উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। জয় দিয়ে এশিয়া কাপ শুরু করায় দারুণ খুশি বাংলাদেশি সমর্থকরা। লিটন দাসের ব্যাটিং মুগ্ধ করেছে আবুধাবিতে মাঠে বসে খেলা দেখা সমর্থকদের। তাদের প্রত্যাশা, পরবর্তী ম্যাচগুলোতেও জয়ের এই ধারা অব্যাহত রাখবে টাইগার্সরা। ভালো লাগছে, আজকে বাংলাদেশ জিতেছে। আমরা অনেক দূর থেকে আসছি খেলা দেখার জন্য। আজকে লিটন দাস ধরতে গেলে খুবই ভালো খেলেছে, এখানে বোলিংটাও অনেক ভালো খেলেছে। আমরা আশা করি এটা যেন বাংলাদেশ ধারাবাহিকতা থাকে। লিটন দাস ক্লাসিক্যাল ব্যাটিং করছে, থ্যাংক ইউ লিটন দাস। এবং আমরা সবাই খুশি, বাংলাদেশের ভালো ব্যাটিং বোলিং সবগুলো ভালো এবং উইন দেখে আমরা যেতে পারছি। আমাদের ম্যাচ আরো ভালো ফলাফল আশা করি। আর আজকে ইনশাল্লাহ শনিবারে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো কমসে কম 5,000 দর্শক দেওয়ার। ইনশাল্লাহ আমরা অপেক্ষা আছি। উইনার উইন ইনশাল্লাহ। নেক্সট ম্যাচ বেস্ট অফ লাক ফর দ্য নেক্সট ম্যাচ। অনেক এনজয় করছি আমরা। নেক্সট ম্যাচ আরো ভালো হবে, এটাই শুভকামনা রইল তাদের জন্য। বিপিএল এর আগে এনসিএল টি20 টুর্নামেন্ট বিশেষ গুরুত্বপূর্ণ, তাই বৃষ্টির মৌসুম হলেও মানিয়ে নিয়ে খেলতে হবে ক্রিকেটারদের, এমনটাই মনে করেন ঢাকা মেট্রোর কোচ নাজমুল হোসেন। অনেক প্রতিবন্ধকতা থাকলেও আসরটি জাঁকজমকপূর্ণ হবে বলেই প্রত্যাশা তার। নিজের দল ঢাকা মেট্রো নিয়ে আশাবাদী এই কোচ। এই টুর্নামেন্টের মাধ্যমে মুশফিক রিয়াদের কাছ থেকে তরুণরা অনেক কিছু শিখতে পারবে বলে মত নাজমুলের। মাঠে গড়ানোর অপেক্ষায় জাতীয় ক্রিকেট লিগ টি20 টুর্নামেন্টের দ্বিতীয় আসর। শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। নাইম শেখের নেতৃত্বে মাঠে নামবে ঢাকা মেট্রো। রাজশাহী যাওয়ার আগে ঢাকায় শেষ সময়ের মতো ঝালিয়ে নিচ্ছেন ক্রিকেটাররা। কোচ নাজমুল হোসেন গুছিয়ে নিচ্ছেন নিজের সেরা একাদশ। তবে বৃষ্টির বাধায় প্রস্তুতিতেও বিঘ্ন ঘটেছে। পাশেই গ্রিন হাউস প্র্যাকটিস ফ্যাসিলিটি, তবে সেটা এখনো অনুশীলনের উপযোগী নয়। 3 কোটি টাকা খরচে এমন ফ্যাসিলিটির ব্যবস্থা থাকলেও গামিনীর ভুলে এখন অকার্যকর। তবে সব বাধা পেরিয়ে সেরা প্রস্তুতি নিতে চায় ঢাকা মেট্রো। ম্যাচের মাঝেও বাধা হয়ে আসতে পারে বেরসিক বৃষ্টি, তবু ভালো কিছুর প্রত্যাশা তার। যে শিডিউল যে আপনি ধরেন, তারপর আবার এনসিএল 4 ডে আছে, তো আমার কাছে মনে হয় যে কিছুটা হলে আমাদের ম্যানেজ করা উচিত বিকজ অফ
এর আগে কিন্তু কখনো বিপিএল এর আগে এরকম একটা টুর্নামেন্ট হয় না। যেহেতু এই টুর্নামেন্টটা হচ্ছে, আমি মনে করি যে আমাদের যারা প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে যে আমরা চিনি না, অনেক সময় বিপিএল এর যে সে অনেকে আপনারা দেখছেন। তো এই টুর্নামেন্ট আমি মনে করি যারা ইয়াং প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে, আননোন প্লেয়ার আছে, যেহেতু প্রত্যেকটা ডিভিশন প্লেয়ার খেলবে, তো আমি মনে করি এটা আসলে সাধুবাদ জানানো উচিত। দলগুলো বিভাগীয় ভিত্তিতে গঠন করা হলেও এবার মুশফিকুর রহিম খেলবেন সিলেট দলের হয়ে। কোচ নাজমুল হোসেন সিলেটের হলেও দায়িত্বে আছেন ঢাকা মেট্রোর। এর পেছনে নানা কারণ থাকলেও ইতিবাচকভাবেই দেখছেন তিনি। এটা সেকেন্ড টাইম, তো হয়তো আস্তে আস্তে জিনিসটা মানে ডেভেলপ করবে। তো আমি মনে করি এখন যেহেতু আপনি প্রত্যেকটা ডিভিশনের চাহিদা ওদের বেস্ট প্লেয়ারগুলো খেলাতে, তো যেহেতু এটা ডিভিশন বেস্ট খেলাটা হয়, তো আমি মনে করি যে এই যে সিনিয়র আমি বলি মাহমুদুল্লাহ রিয়াদ খেলতেছে বা মুশফিকুর খেলতেছে, যে আমাদের অনেক ইয়াং প্লেয়ার আছে। তো মাহমুদুল্লাহ রিয়াদ অনেকদিন টি20 খেলছে, মুশফিকুর রহিম খেলেছে, ওদের কাছ থেকে যে আমাদের ইয়াং প্লেয়ার যারা অনেক কিছু শিখতে পারে। ডিভিশন থেকে ইম্পর্টেন্সের প্লেয়ারটা আসলে সুযোগ পাচ্ছে কিনা। আমি যদি মুশফিকুর রহিম কথা বলি, মুশফিক কিন্তু আপনি দেখবেন যে সিলেটের কোনো একটা সিলেটে হয় কিন্তু সে এনসিএল খেলছে। তো সব কিছু মিলে আমি মনে করি আসলে সুযোগ করাটা ইম্পর্টেন্ট। নিজের দল ঢাকা মেট্রোকে নিয়ে আশাবাদী নাজমুল। শিরোপার রেসে দেখতে চান শিষ্যদের। কিছু প্লেয়ার আমাদের এইচপিতে অনেকদিন ছিল, বা বাংলা টাইগার্সও ছিল কিছু প্লেয়ার, আবার কিছু প্লেয়ার আপনি ধরেন আপনার ন্যাশনাল টিমেও ছিল। তার এছাড়া আপনি দেখেন বিসিবি থেকে যেটা আপনি 1 মাসে একটা ট্রেনিং ক্যাম্প করা হয়। তো আমি মনে করি একটা প্লেয়ারের প্রিপেয়ার, যেহেতু আমাদের প্রফেশনাল প্লেয়ার এই জায়গাতে আমার বিসিবির কিছু কন্ট্রাক্টেড প্লেয়ারও আছে, আপনার ফার্স্ট ক্লাস কন্ট্রাক্ট, ওরা তো সারা বছর প্র্যাকটিস করাটা উচিত। তো আমি যে প্রফেশনাল প্লেয়ার সে সবার আসলে যে কোনো সিচুয়েশনে যে কোনো পরিস্থিতি রেডি থাকা উচিত। এনসিএল টি20 উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী বিভাগ ও ঢাকা মেট্রো। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। রিকি পন্টিং, জ্যাক ক্যালিস, ডেল স্টেইনদের নিয়ে একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে ক্রিকেটারদের বাইবেল খ্যাত উইজডেন। গত 25 বছরে ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করা ক্রিকেটাররা রয়েছেন সে তালিকায়, যেখানে সর্বোচ্চ 5 জন অস্ট্রেলিয়ার, 4 জন সাউথ আফ্রিকার ও 2 জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। 2 দশকের পারফরমেন্স বিবেচনায় একাদশে সুযোগ হয়নি কোনো ইংলিশ ক্রিকেটারের। ক্রিকেটের বাইবেল খ্যাত মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন এবার একবিংশ শতাব্দীর সেরা টেস্ট একাদশ প্রকাশ করেছে তারা, যেখানে সর্বোচ্চ 5 জন অস্ট্রেলিয়ার, 4 জন সাউথ আফ্রিকার ও 2 জন ভারতীয় ক্রিকেটার রয়েছেন। লাল বলের বিশ্বসেরা একাদশের ওপেনিংয়ে জায়গা করে নিয়েছেন ভারতের সেরা ব্যাটার বীরেন্দ্র সেহবাগ ও সাউথ আফ্রিকার গ্রেহাম স্মিথ। বিধ্বংসী ব্যাটিংয়ে সবার নজর কাড়া সেহবাগ সাদা পোশাকে মোট 104টি ম্যাচ খেলেছেন, যেখানে 49.34 গড়ে করেছেন 8,586 রান। এক ইনিংসে সর্বোচ্চ 319 রান রয়েছে সেহবাগের। সাবেক ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক ও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ম্যাথু হেডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ওপেনারে জায়গা করে নিয়েছেন এই ভারতীয়। সেহবাগের সঙ্গে ওপেনিংয়ে জায়গা করে নেয়া আরেক সাবেক প্রোটিয়া গ্রেহাম স্মিথ 117 ম্যাচ খেলে করেছেন 9,265 রান। এক ইনিংসে তার সর্বোচ্চ 277 রান। টেস্ট ক্যারিয়ারে 27টি শতক ও 38টি 50 রয়েছে তার। টপ অর্ডারে জায়গা করে নিয়েছেন রিকি পন্টিং। 168 ম্যাচে 13,378 রান নিয়ে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 3-এ আছেন পন্টিং। 1995 সালে সাদা পোশাকে ক্রিকেট শুরু করেন এই অজি ব্যাটার। অস্ট্রেলিয়াকে 2টি অ্যাশেজ জয়ে সাহায্য করেছেন পন্টিং। টেস্টে 10,000 রান স্পর্শ করা স্টিভেন স্মিথ আছেন সেরা একাদশে। অস্ট্রেলিয়াকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানোর নায়ক তিনি। 56.2 গড়ে 10,477 রান রয়েছে তার। সর্বোচ্চ 239 রানের ইনিংস ছাড়াও 36টি সেঞ্চুরি এবং 43টি 50 রয়েছে স্মিথের। অলরাউন্ডিং পারফরমেন্সের কারণে সুনাম কুড়ানো জ্যাক ক্যালিস জায়গা করে নিয়েছেন অলরাউন্ডার হিসেবে। 54 রান দিয়ে 6 উইকেট তার সেরা বোলিং ফিগার। মিডল অর্ডারে জ্যাক ক্যালিসের সঙ্গে জুটিতে রয়েছেন একবিংশ শতাব্দীর আরেক প্রোটিয়া এবি ডিভিলিয়ার্স। মাত্র 114 ম্যাচে 50.66 গড়ে 8,765 রান রয়েছে তার। আর উইকেট রক্ষক হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট। বোলিংয়ে পেসার হিসেবে রয়েছেন সাউথ আফ্রিকার ডেল স্টেইন। গতি, লেন্থ আর সুইংয়ের কারণে বিশ্বসেরা পেসারের খ্যাতি রয়েছে তার। লাল বলে তার শিকার 439 উইকেট। টেস্টে 5 বার 10 উইকেট নেয়ার রেকর্ড রয়েছে তার। আর মোট 26 বার ফাইফার আদায় করেছেন সাবেক এই প্রোটিয়া। পেস ইউনিটে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার পেট কামিন্স এবং জসপ্রীত বুমরা। এছাড়া একমাত্র স্পিনার হিসেবে মুরালিধরন, নাথান লায়নের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একাদশে সুযোগ পেয়েছেন শেন ওয়ার্ন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
জাকসু নির্বাচন বর্জন, ছাত্রদল সহ 5 প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থীর ক্যাম্পাসে বিক্ষোভ, পরাজয় জেনেই বয়কট মন্তব্য শিবিরের। গণনা শেষে ফল ঘোষণা হতে পারে দুপুরে। নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার চায় বিএনপি। তফসিলের আগেই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান মির্জা ফখরুল। ভোট ঠেকানোর চেষ্টা করলে নিশ্চিহ্ন হবে আওয়ামী লীগ। সঞ্চয় করছি যাতে আমার কোনো প্রয়োজনে, আমার জরুরি কাজে আমি উঠাতে পারি, কেন আমার জরুরি প্রয়োজনে আমি পারতেছি না। টাকায় উঠতে পারতেছে না, যারা অফিসার আছে তাদেরকেও বেতন দিতে পারতেছে না, শেয়ার হোল্ডার তো এগুলি ভাবতেছে না। এক শাখা থেকে আরেক শাখায় ছোটাছুটি, চাহিদা মতো মিলছে না আমানতের টাকা। বিপাকে শরিয়া ভিত্তিক 5 ব্যাংকের লাখ লাখ গ্রাহক। আর্থসামাজিক নিরাপত্তা ভেঙে পড়ার শঙ্কা। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।